প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে নোয়াখালী গভর্নমেন্ট কলেজের অ্যাকাউন্টিং থার্ড ইয়ার অনার্সের আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বিষয়ে পড়াইতেছিলাম। তো আজকে ক্লাস অফ ফিনান্সিয়াল ম্যানেজমেন্টের আমরা তৃতীয় চ্যাপ্টার মানে ক্যাপিটাল স্ট্রাকচার চ্যাপ্টারের পড়া শুরু করতেছি। তো আমরা এখানে বোর্ডে অলরেডি লিখেছি যে আজকের পড়ার বিষয় সেটা হচ্ছে যে ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থিওরি অফ ক্যাপিটাল স্ট্রাকচার, এটা হচ্ছে আমাদের পড়া। তো আমরা এখানের মধ্যে আজকে আলোচনা করব এনওআই অ্যাপ্রোচের ট্যাক্স সহ যে অঙ্কগুলি আছে সেগুলি সম্পর্কে। তো আমি বোর্ডে লিখতেছি। এখানে এনওআই অ্যাপ্রোচের মূল বক্তব্যের মধ্যে বলা হচ্ছে যে ইহা একটি অপ্রাসঙ্গিক তত্ত্ব। কারণ এখানে আমি যদি ঋণের কম বেশ করি যে কোনো পরিমাণের 5 লাখ 10 লাখ এভাবে পরিবর্তন করলেও এর উপর ভ্যালুর উপর কোনো প্রভাব পড়বে না। এটা হচ্ছে যে এই অ্যাপ্রোচের মূল বক্তব্য। তো আমরা এই অনুসারে আমাদের এই অ্যাপ্রোচের যে করণীয়গুলি সেগুলি সম্পর্কে বলতেছি। এই অ্যাপ্রোচে মূলত আমরা এখানে দুটা কাজ পাবো। সেটা হচ্ছে একটা হচ্ছে টোটাল ভ্যালু বা ভ্যালু অফ দি ফার্ম নির্ণয়, যেটাকে সংক্ষেপে ভি বলে। আরটা হচ্ছে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এই দুটো হচ্ছে মূল করণীয়। তো আমরা আজকে যেহেতু আমরা এখানে লিখেছি যে আমরা এনওআই অ্যাপ্রোচের ট্যাক্স সহ যে অঙ্কগুলি আছে যেগুলি পরীক্ষায় জন্য জরুরি সেগুলি আমরা বলতেছি। তো ট্যাক্স সহ যে অঙ্কগুলি আছে সেগুলির ভিতরে আমাদের মূল করণীয় দুইটা, একটা হচ্ছে ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় আর একটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়। ভ্যালু অফ দি ফার্মকে সংক্ষেপে ভি বলে এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে সংক্ষেপে K0 বলে। তো আমরা এখন একটা অঙ্ক দিব, যে অঙ্ক আমরা এটা সলিউশন করার জন্য চেষ্টা করব।
আমরা এখানে একটা অঙ্ক দিয়েছি, তোমরা খেয়াল করো। সেটা হচ্ছে যে এখানে একটা ফার্ম, যেটাকে আমরা বলেছি যে পি ফার্ম এবং কিউ ফার্ম, একটু একটা নাম দিলাম। উপরে দিয়ে লেখা আছে ফাইন্ড ভ্যালু অফ দি ফার্ম অ্যান্ড ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল ফ্রম দি ফলোইং ডাটা। আমরা এই ডাটা থেকে এই দুইটা রিকোয়ারমেন্ট করবো, একটা হচ্ছে ভ্যালু অফ দি ফার্ম বা টোটাল ভ্যালু অফ দি ফার্ম, আরেকটা হচ্ছে যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো প্রশ্নটা খুবই সোজা, সেটা হচ্ছে ইবিআইটি দেওয়া আছে উভয় প্রতিষ্ঠানের 20 লাখ, আর ইন্টারেস্ট দেওয়া আছে 10% সুদ আছে ইন্টারেস্টের উপর, এটা দ্বারা সুদ বোঝায়। এটা হচ্ছে 5 লাখ। এটা এই ঋণটা মানে ইন্টারেস্টটা শুধু ফি ফার্মে আছে, কিউ ফার্মে নাই, এটা খেয়াল রাখতে হবে। আর কস্ট অফ ক্যাপিটাল কেই বলে এটাকে, এটা দোনো প্রতিষ্ঠানে আছে, এবং ট্যাক্স রেট এটা উভয় প্রতিষ্ঠানে আছে। তো আমরা এখন এখান থেকে সরাসরি আমাদের অঙ্কের সলিউশনে চলে যাচ্ছি। তো আমরা সলিউশন করার জন্য আমি প্রথমে কিছু নিয়ম কানুন বলে দিচ্ছি। মনে রাখতে হবে যে আমাদের এনওয়াই অ্যাপ্রোচের অঙ্ক করার জন্য প্রতিষ্ঠানগুলিকে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয় ঋণযুক্ত ফার্ম, এটাকে বলা হয় লিভার্ড ফার্ম, আর একটা হচ্ছে আনলিভার্ড ফার্ম। আমি বোর্ডে লিখে দেখাচ্ছি লিভার্ড এবং আনলিভার্ড। তো এখানে এই ক্ষেত্রে লিভার্ড ফার্ম এবং আনলিভার্ড ফার্ম, আমি পাশে দিয়ে বাংলা লিখে দিচ্ছি লিভার্ড কি আনলিভার্ড কি। মনে রাখতে হবে এখানে লিভার্ড মানে যে ঋণ আছে, আর এটা হচ্ছে ঋণ নাই। খুব সোজা, আমরা একটা ফার্মে ঋণ আছে আর একটা ফার্মে ঋণ নেই। আর প্রশ্নের ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে ফি ফার্মে এই যে ইন্টারেস্ট মানে এখানে ঋণ আছে, আর কিউ ফার্মে নাই। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি কিউ ফার্ম হচ্ছে আনলিভার্ড এবং ফি ফার্ম হচ্ছে লিভার্ড। তো আমাদের এখানে এই অঙ্ক সমাধান করার জন্য আমরা আরেকটু নিয়ম জানি রাখবো, যে এখানে মনে রাখতে হবে যে এই অঙ্কগুলির ভিতরে যে এনওয়াই অ্যাপ্রোচের ট্যাক্স সহ এই অঙ্কগুলির ভিতরে লিভার্ড এবং আনলিভার্ডের একটা বড় প্রভাব আছে। কারণ এখানে আমরা যখন ভ্যালু নির্ণয় করতে যাব, প্রথমে আমাদেরকে আনলিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় করতে হবে, এরপরে লিভার্ড ফার্মের ভ্যালু হবে। তাহলে আমরা বিষয় দশটুকু দিয়ে লিখতেছি। প্রথমে লিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় হবে, এরপর আনলিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় হবে। এখন আমরা লিভার্ড এবং আনলিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় করার জন্য যে সূত্র আছে, সূত্র দেখাচ্ছি। খুব সোজা, বেশি কঠিন না, এটা অনেক সোজা। সেটা হচ্ছে প্রথমে আমরা আনলিভার্ড ফার্মের ভ্যালু নির্ণয় করব,
সেটার জন্য সূত্রতে ভি ইউ লেখা হয়, ভি দ্বারা ভ্যালু, ইউ দ্বারা আনলিভার্ড বোঝায়, তারপরে ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস টি। এখানে আই বলতে ইন্টারেস্ট বোঝাবে, অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, টি দ্বারা ট্যাক্স রেট, আর কে দ্বারা কস্ট অফ ইকুইটি ক্যাপিটাল। আর নিচে আমরা বিএল, এল দ্বারা লিভার্ড ফার্ম বোঝায়, মানে ঋণযুক্ত ফার্ম। সেটা নির্ণয় করার জন্য প্রথমে বিইউ যে রেজাল্ট হবে সেটা এখানে বসাবো, এবং এর সাথে এখানে এই যে বড় হাতের বি যেটা লেখা আছে, এই বির অর্থ হচ্ছে ঋণ বা ডিভেঞ্চার বা ডেপ্ট, আর টির অর্থ হচ্ছে ট্যাক্স রেট। তাহলে আমরা এখানে একটু লিখে দিই, সেটা হচ্ছে যে বিটা আমাদের বেশি দরকার হবে, এই জন্য এটা লিখে দিই হচ্ছে ডেপ্ট বা ঋণ, আর টি হচ্ছে ট্যাক্স রেট। এই দুটো মান এখানে বেশি লাগবে। আয় অর্থটা আগে আমরা বলছি, আয় হচ্ছে যে অ্যামাউন্ট অফ ইন্টারেস্ট, এই হচ্ছে আমাদের তথ্য, বাকিগুলো আমরা এখান থেকে পেয়ে যাব। এখন আমরা তাহলে তোমরা সবাই বুঝতে পারতেছো যে এখন আমাদের এই অঙ্কটা যদি ভ্যালু নির্ণয় করতে হয়, প্রথমে হবে আনলিভার্ড ফার্মের ভ্যালু, এরপরে হবে লিভার্ড ফার্মের ভ্যালু। আর আনলিভার্ড ফার্মের ভ্যালুর জন্য সূত্র লেখা আছে, লিভার্ড ফার্মের ভ্যালুর জন্য লেখা আছে। এরপরে দ্বিতীয় রিকোয়ারমেন্ট করার জন্য ওখানে ওটাকে বলা হয় কস্ট অফ, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সেটার সূত্রটা আমি এখানে লিখে দিচ্ছি। এই হচ্ছে সূত্র, এটা হচ্ছে কেজিউ বা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়, যেটা আমাদের রিকোয়ারমেন্ট মধ্যে প্রথমে লিভার্ড, এই ভ্যালু অফ দি ফার্ম এবং ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো সেই হিসাবে প্রথমে ভ্যালু নির্ণয় করার জন্য পরপর দুটো সূত্র লাগবে, আর ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য একটা সূত্র। অবশ্যই সেই সূত্রের ভিতরে এখানে এস বি 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 কে ই কে ডি এগুলি আমরা অঙ্ক করার সময় মান বলে দেবো যে কোনটার অর্থ কী। তাহলে এখন আসি আমরা প্রথমে আগে যে অঙ্কটা আমরা দিয়েছি সেই অঙ্ক অনুসারে রিকোয়ারমেন্ট অ্যাড করার জন্য, যেখানে আমরা ভ্যালু নির্ণয় করবো একবার আনলিভার্ড ফার্মের, একবার লিভার্ড ফার্ম। তাহলে আমরা প্রথমে এবারে রিকোয়ারমেন্ট শুরু করতেছি। রিকোয়ারমেন্ট নম্বর 1, এখানে আছে যে ভ্যালু অফ কিউ ফার্ম, এখানে আমরা ভি ইউ লিখে দিচ্ছি। এখানে ইউ লিখলাম, আমরা যেহেতু জানি যে কিউ ফার্মের ঋণ নেই, তার মানে এটা হচ্ছে আনলিভার্ড, তো এটার ভ্যালু আগে নির্ণয় হবে, সেই জন্য আমরা ভ্যালু অফ কিউ ফার্ম এবং পাশে দিয়ে বি ইউ লিখে দিই আনলিভার্ড ফার্ম। তাহলে উই নো ভি ইউ ইকুয়াল টু ইবিআইটি মাইনাস আই into 1 minus t divided by ke। আমরা পাশে যদি হেয়ারগুলি লিখি তাহলে আমাদের অঙ্কটা সোজা। আমরা ইবিআইটি এটা আমরা প্রশ্নের ভিতরে পাবো। প্রশ্নের ভিতরে ইবিআইটি দেওয়া আছে টাকা 20 লাখ, তারপরে আমাদের লাগবে আয় মানে ইন্টারেস্ট, এটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে টাকা 5 লাখ। তারপরে আমাদের লাগতেছে টি, ট্যাক্স রেট হচ্ছে 50%, এটাকে আমরা পার্সেন্ট থেকে বের করে নিব। তারপর আমাদের লাগতেছে কে, কস্ট অফ ইকুইটি, এইটা প্রশ্নের মধ্যে দেওয়া আছে, এটা হচ্ছে 20%, 15%, এটা আমরা পার্সেন্ট থেকে বের করলাম। এখন আমরা এই মানগুলি এখানে বসাবো। তাহলে 20 লাখ মাইনাস 5 লাখ
যদি এটা আমরা ক্যালকুলেটর ক্যালকুলেশন করি, তাহলে আমাদের এটা রেজাল্ট বের হয়ে যাবে। রেজাল্ট হবে আমাদের ৬৬ লাখ, টাকা চিহ্ন দিব, ৬৬,৬৬,৬৬৭। এটা হচ্ছে যে আমাদের আনলিমিটেড ফার্মের ভ্যালু হয়ে গেছে। এটা আনসার, একটা আনসার আমরা পেয়ে গেছি আনলিমিটেড ফার্মের ভ্যালু। এরপরে আমরা লিভার ফার্মের ভ্যালু নির্ণয় করব। এটা আমরা রেকর্ড একের মধ্যে এ দিই, তারপর রেকর্ড একের মধ্যে আমরা বি দিই। বি আমরা নির্ণয় করব ভ্যালু অফ ফি ফার্ম। এটা হচ্ছে ভ্যালু অফ এল, এল দ্বারা লিভার বোঝাবে, লিভার মানে ঋণ আছে। তো আমরা একটু আগে সূত্র লিখছিলাম, তো সেই সূত্রটা আমরা এখানে লিখতেছি। ভি লিখিয়ে এল দিব, এল মানে লিভার, তো ভি ইউ প্লাস বি ফুরন টি। তো আমরা এখানে হেয়ার লিখিনি, তাহলে বি ইউ এটা আমরা আগের রিকোয়ারমেন্ট থেকে পেয়েছি উপরে ৬,৬৬,৬৬,৬67। তারপরে আমাদের লাগবে ভি বড় হাতে বি, এটার অর্থ আমরা একটু আগে বলেছি, সেটা হচ্ছে ঋণ। আর পশে ঋণটা দেওয়া নেই, তা আমরা ঋণটা কিভাবে বার করব দেখো। ঋণ হবে আই ডিভাইডেড বাই কেডি, এটার মাধ্যমে ঋণ বের হবে। আমাদের প্রশ্নের ভিতরে আয় আছে, আয় মানে ইন্টারেস্ট আছে ৫ লাখ, কেডি হচ্ছে কস্ট অফ ডেট বা যেটাকে আমরা ঋণের সুদের হার বলি, এটা হচ্ছে 0.10। তাহলে এখানে এটা বের হবে 50 লাখ। ঠিক আছে। আর আমাদের টি হচ্ছে ট্যাক্স রেট, যেটা সেটা হচ্ছে 50%। সেটা আমরা আগে ওখানে লিখছি, এখানে আবার লিখতেছি। তাহলে আমরা এখন বসাবো ৬৬,৬৬,৬67 প্লাস 50 লাখ পুরন 0.50 ট্যাক্স রেট। তাহলে প্লাস 25 লাখ, তাহলে আমরা গুণ করে দিলে এটা 25 লাখ হবে। তাহলে এখন আমরা যদি যোগ করি তাহলে এটা হবে 91,66,667, 91,66,667, এইটা আনসার। তাহলে আমরা ভ্যালু অফ লিভার্ড ফার্ম এবং ভ্যালু অফ আনলিভার্ড ফার্মের আমরা দুটো ভ্যালু নির্ণয় করলাম। আমাদের রিকোয়ারমেন্ট ছিল ভ্যালু অফ দি ফার্ম নির্ণয় করা, এখানে যেহেতু ফার্ম দুইটা তাহলে ভ্যালু দুইবার হবে। আর ভ্যালু অফ আনলিভার্ড ফার্ম এবং লিভার্ড ফার্ম দুইবার, এবং আমরা দুইবার নির্ণয় করেছি। এবার আমাদের দ্বিতীয় রিকোয়ারমেন্ট, সেখানে আমরা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করব, যেটা সূত্র আমরা আগে লিখে দিয়েছি। এখন আমরা এটা করি দেখাবো যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিভাবে নির্ণয় হবে। তাহলে আসো আমরা এবারে রিকোয়ারমেন্ট 2 করি। রিকোয়ারমেন্ট 2 এর মধ্যে এই বিধি বা আমরা রিকোয়ারমেন্ট 2 এর জন্য আগে কি লিভার্ডের ওভারঅল কস্ট করব নাকি আনলিভার্ড করব, এরকম কোনো বাধ্যবাধকতা নাই, যে কোনোটা আগে করা যায়। তবে আনলিভার্ডটা আগে করলে ভালো, যেহেতু এটা খুব দ্রুত হয়ে যাবে। আর এখানে আমরা একটা কথা বলে দিই যে এখানে প্রতিষ্ঠানে দুটো প্রতিষ্ঠানে দুই রকমের মূলধন কাঠামো। একটার মধ্যে শুধু মূলধন কাঠামোর ভিতরে সাধারণ শেয়ার মূলধন আছে, আরটার ভিতরে শুধু ইকুইটি ক্যাপিটাল আছে। তো মনে রাখতে হবে যে প্রতিষ্ঠানে শুধুমাত্র সাধারণ শেয়ার মূলধন আছে, সেই প্রতিষ্ঠানের কস্ট অফ ক্যাপিটাল যেটা, সেটাই ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, যেহেতু ওখানে আর কোনো মূলধন নাই, একটাই মূলধন। সুতরাং ওভারঅল বললেও ওই মূলধন, আর যদি শুধু মূলধন বলি তাও সেই মূলধন। কস্ট অফ ইকুইটি বললে যেটা হবে, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বললে সেটা হবে। সেজন্য আমরা এটাকে খুব সংক্ষেপে করতে পারি, আবার ওই সূত্রের ভিতরে ফেলে করতে পারি। তো আমি উভয় রকমের করে তোমাদেরকে দেখাচ্ছি যে আনলিভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয় করার জন্য সূত্র প্রয়োগ করা যায়, সূত্র প্রয়োগ না করিয়া খুব সহজেও করা যায়। প্রথমে সূত্র প্রয়োগ করে দেখাচ্ছি।
আমরা কিউ ফার্মের প্রথমে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল করছি এবং সেটা সূত্রের মাধ্যমে করতেছি। তো আমরা সূত্রটা লিখতেছি। এই হচ্ছে সূত্র। তো আমরা এখানে মানগুলো আগে পাশে দিয়ে লিখে লই, তাহলে আমাদের অঙ্কটা সোজা হয়ে যাবে। প্রথমে এস এর মানটা আমরা আগে এখানে বসাবো, ভ্যালু বি এস এগুলো আগে বসাবো। তো আমরা দেখি যে প্রথমে এই প্রতিষ্ঠানের আমরা এর আগে দিয়ে ভ্যালু নির্ণয় করছিলাম এই আনলিভার্ড ফার্মের, সেই ভ্যালুটা ছিল 66,66,667। আর ওই প্রতিষ্ঠানের ঋণ ছিল, বি মানে হচ্ছে ঋণ, এটা হচ্ছে 50 লাখ। এখন আমরা এস নির্ণয় করে একটা সূত্রের মাধ্যমে টোটাল ভ্যালু ডিভাইডেড বাই মাইনাস ঋণ, অর্থাৎ বি মানে ঋণ। আমরা যদি টোটাল ভ্যালু, বি মানে টোটাল ভ্যালু, এখান থেকে যদি আমরা টোটাল ভ্যালু থেকে যদি আমরা ঋণ বাদ দিয়ে দিই তাহলে বাকিটা হবে এস। এস এর অর্থ হচ্ছে যে ইকুইটি ক্যাপিটাল, অর্থাৎ শুধু সাধারণ শেয়ার মূলধন যেটা সেটা বের হবে। তাহলে এখানে 66,66,667 মাইনাস 50 লাখ, তাহলে ইকুয়াল টু হবে 16,66,667। তাহলে আমরা এটা পেলাম। সরি, আমরা এখানে এই প্রতিষ্ঠানের যেহেতু ঋণ নাই, এই প্রতিষ্ঠানের যেহেতু ঋণ নাই, তাহলে ঋণের জায়গায় আমরা 0 বসাবো। তাহলে মূলধন আসবে 66,66,667, এটা হলো এস এর মান। তাহলে আমরা কি কি পাচ্ছি? আমরা এস পাইলাম, তারপর টোটাল ভ্যালু পাইলাম, এটা বি মানে হচ্ছে যে টোটাল ঋণ, এটা পেলাম। এখন আমাদের দরকার কে। এখানে কে প্রশ্নের মধ্যে দেওয়া আছে যেটা, সেটা এখানে কে। এই কে হচ্ছে 15%, 0.15। আর কেডি এখানে লাগতেছে না এই কারণে যেহেতু এখানে ঋণ নাই, অর্থাৎ ঋণ যেহেতু এই প্রতিষ্ঠানের ঋণ 0, তাহলে আমরা যদি এটা আনলিভার্ড ফার্ম তাহলে এখানে ঋণ লাগতেছে না। তো এখানে আমরা ঋণটা এই জন্য লিখেছি যেহেতু টোটাল ভ্যালু থেকে ঋণ বাদ দিলে আমাদের ইকুইটি ক্যাপিটাল বাড়বে, সেই জন্য ওখানে ঋণটা লেখা হয়েছে। কিন্তু এখানে আমরা এই প্রতিষ্ঠান আনলিভার্ড বলিয়া এটার কোনো ঋণ নেই। তাহলে আমরা এখানে বলবো 66,66,667 ডিভাইড বাই একই পুরো হচ্ছে 0.15। আর এইদিকে আমাদের এই প্রতিষ্ঠান যেহেতু আনলিভার্ড মানে হচ্ছে এই প্রতিষ্ঠানের ঋণ নাই, তাহলে 0। এটার টোটাল ভ্যালু যেটা আছে এটা আমরা বসাইতে পারি, যেহেতু এটা আছে, বসাইলেও কোনো একটা সুবিধা হবে না। আর এটার যে খরচ অর্থাৎ কেডি সেটাও 0, কারণ এটাও নাই, যেহেতু ঋণ নেই সুতরাং ঋণের কোনো খরচ নেই। তাহলে এখানে আসছে যে 0.15 আর এটা হচ্ছে 0 ইকুয়াল টু 0.15 ইকুয়াল টু 4%। এটি হচ্ছে আনলিভার্ড ফার্মের ভ্যালু, আনলিভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। এখন আমরা বলছিলাম যে এই আনলিভার্ড ফার্মের ওভারঅল কস্ট অফ ক্যাপিটালকে দুইভাবে করা যায়, একটা হচ্ছে সূত্র প্রয়োগ করিয়া, আর একটা হচ্ছে যে আরো সহজভাবে মানে সংক্ষেপে করা যায়। সেটা হচ্ছে এইভাবে যে আমরা লিখতেছি, অথবা আমরা এইভাবে করতে পারি যে K0 ইকুয়াল টু কে। তো কে এর মান 15%, এটা আনসার। এটা অনেক তাড়াতাড়ি হয়ে গেল, তবে বুঝে নিলে কোনো সমস্যা নেই, এবং এটাও সঠিক আনসার। এই আনসারটাও সঠিক। এটার কারণ হচ্ছে যে আমাদের K0 দ্বারা ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল বোঝায়, মানে মূলধন বোঝায়। তো আমাদের এখানে আছে শুধু ইকুইটি ক্যাপিটাল, সুতরাং ওভারঅল কস্ট অফটাই ইকুইটি ক্যাপিটালের কস্টটাই হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। সো আমরা K0 ইকুয়াল টু কে আমরা এইভাবে লিখে দিলে এটা আনসার হয়ে যাবে। যদি কেউ চায় যে একটা নোট লিখে দিতে পারে সে, as fee firm has no debt, যেহেতু ফি ফার্মের কোনো ঋণ নেই সুতরাং এটার ওভারঅল কস্টটা কে সমান, এইভাবে এটা নির্ণয় হয়ে গেল। পরবর্তীতে আমাদের
পরের রিকোয়ারমেন্ট যেটা আমরা রিকোয়ারমেন্ট 2 এর মধ্যে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল কিউ ফার্ম করছি এখানে। তো কিউ ফার্মের পরে তো আমাদের ফি ফার্ম, তো ফি ফার্মটা অনেক একটু বড় হবে, মানে একটু সমস্যা, ওটা করতে অনেকটা সময় লাগবে এবং সূত্র এটা সবকিছু ঠিক আছে। তাহলে আমরা এখানে শুধু এটা বি ফার্ম বি নম্বর রিকোয়ারমেন্ট 2 এর, আর এখানে কিউ জায়গায় ফি হবে, তাহলে এটা যে ফি ফার্ম এবং সূত্র আগেরটাই আছে। সো আমরা এখানে সূত্র ঠিক রাখলাম, বাকি আমরা অন্যান্য মানগুলি এগুলো আমরা এখানে যে হেয়ারের ভিতরে যে মানগুলি বসাইছিলাম এগুলি ছিল সব কিউ ফার্মের। এখন আমরা ফি ফার্ম থেকে এই মানগুলি নিয়ে আসবো, তাহলে এটা যদি বেশ বড় হবে সেজন্য আমরা এখানে লিখতেছি, যেহেতু ওখানে জায়গা হবে না। আমরা প্রথমে ফি ফার্মের ভি যেটা আমাদের আগে রিকোয়ারমেন্টে বের হয়েছে সেখান থেকে আমরা ভি এর মানটা লিখি। এটা হচ্ছে যে 91,66,667। তারপরে আমাদের ঋণ যেটাকে আমরা 50 লাখ টাকা, এটা হচ্ছে ঋণ, এটা আগে রিকোয়ারমেন্ট আমরা বের করেছি, সো এখানে সরাসরি লিখলাম। এবারে এস বের হয়ে যাবে, এস তো একটু আগে শুধু লিখছি, এটা হচ্ছে যে ভি মাইনাস ভি। তাহলে আমরা এই ভি থেকে অর্থাৎ 91,66,667 থেকে 50 লাখ টাকা বিয়োগ করে দিব। তাহলে 50 লাখ টাকা বিয়োগ করে দিলে আমাদের এখানে 41,66,667 এস। তাহলে আমরা ভি পেলাম, এস পেলাম, ভি পেলাম, অর্থাৎ উপরের এই মানগুলি। এখন আমাদের দরকার হচ্ছে কেই। এখানে মনে রাখতে হবে যে কেইটা প্রশ্নের মধ্যে যে কেই আছে সেটা হবে না, এখানে কেইটা একটা সূত্র প্রয়োগ করে নির্ণয় করে নিতে হবে। সূত্রটা আমাদের আগেরই জানা আছে, এটা আগের সূত্র, ইবিআইটি মাইনাস আই ইন্টু 1 মাইনাস টি ডিভাইডেড বাই এস। তোমরা যদি খেয়াল করো দেখবে যে এই সূত্রটা এর আগে লেখা হয়েছিল রিকোয়ারমেন্ট 1 এর জন্য, সেখানে এদিকে ছিল, এদিকে ছিল, অর্থাৎ ওখানে আমরা ভ্যালু নির্ণয় করছিলাম, ভ্যালুর জন্য এই এসটাকে সাধারণত ভ্যালু হিসেবে ধরা হয়। এখানে শুধু কেইটা আগে এখানে ছিল, এখন এখানে আসছে, মানে আমরা যদি কোনাকুনি গুণ করে নিয়ে আসছি। তো এখন এখানের ভিতরে ইবিআইটি, আমাদের এই অঙ্কের ইবিআইটি আমরা আগে থেকে জানি যে এটা হচ্ছে 20 লাখ টাকা, ইন্টারেস্ট 5 লাখ টাকা, এগুলো এই দুটোটা তথ্য প্রশ্নের মধ্যে আছে। এরপরে 1 মাইনাস টি, ট্যাক্স রেটটা তো আমরা জানি 50%, তো 0.50। আর এস এই যে একটু আগে আমরা বের করেছি এখানে 41,66,667, তাহলে এটা হচ্ছে 15 লাখ পূরণ 0.50 ডিভাইড বাই 41,66,667 ইকুয়াল টু, এখানে আমরা সরাসরি কে পেয়ে যাচ্ছি। এটা আমরা যদি ভাগ করে দিই তাহলে এখানে কে বের হবে এবং কেটা হচ্ছে যে 0.18, কে বের হচ্ছে 0.18, তাহলে এখানে হচ্ছে 0.18। তাহলে আমরা এই কেটা পেয়েছি, এটা পেয়েছি। এখন আমাদের শুধু কেডিটা দরকার, তো আমি এখান থেকে কেডি নির্ণয় করে দেখাচ্ছি। এখানে একটা জিনিস মনে রাখতে হবে যে এই অঙ্কটা করার জন্য এখানে যে কেডি আছে, এই কেডির অর্থ হচ্ছে কস্ট অফ ডেট আফটার ট্যাক্স, আর প্রশ্নের ভিতরে যে 10% যে সুদের হার আছে এটাকে বলা হয় কেবি এবং ওটাকে বলা হয় কস্ট অফ ডেট বিফোর ট্যাক্স, ট্যাক্স দিবার আগে এবং ট্যাক্স দিবার পরে। আমাদের এখানে এই কেডিটা হচ্ছে আফটার ট্যাক্স, আর সেটা নির্ণয় করার জন্য এইভাবে সূত্র হবে কেডি ইকুয়াল টু কেবি 1 মাইনাস টি। তো কেবি হচ্ছে প্রশ্নের ভিতরে যে সুদের হার আছে 10% ওইটা, আর টি হচ্ছে ট্যাক্স রেট। এইভাবে আমরা মোটামুটি আমরা দেখি আমাদের সবগুলি মান মনে বের হয়ে গেছে। এস আছে, এই যে এস, ভি আছে এখানে,
কে এখানে বের হয়েছে যে এখানে 0.18, আর এই বি অর্থ হচ্ছে ঋণ, আর এই বি অর্থ হচ্ছে টোটাল ভ্যালু, আর কে ডি আমরা এখন এখানে বের করেছি। এখন আমরা এগুলি মানগুলি যদি এখানে বসাই দিই তাহলে আমাদের অঙ্কটা মোটামুটি হয়ে যাবে। তোমরা এগুলি এভাবে লেখার পরে নিচে যা এভাবে লিখবা, নাও পুটিং দি ভ্যালুস। লিখে আমরা এখানে মানগুলি বসাবো। k0 ইকুয়াল টু, প্রথমে বলেছে এস এর মান, আমরা এস এর মান বের করছিলাম, আমাদের এস এর মান ছিল 41,66,667। নিচে হয়েছে ভি, এই ভি এর টোটাল ভ্যালু হয়েছে 91,66,667। তারপরে এখানে কে ছিল, এটা আমরা বের করেছিলাম 0.18 প্লাস, এখন আমাদের এই ফার্ম যেহেতু ফি ফার্ম আছে, ঋণযুক্ত ফার্ম, এখানে ঋণ আছে 50 লাখ টাকা। আর এখানে আমাদের নিচে যে অ্যাস এটা একই 91,66,667, পুরন কেডি আমরা বার দিলাম 0.50। কেডি হয়েছে, সরি আমাদের কেডিটা নির্ণয় করা মনে হয় ওখানে ঠিক হয়েছে কিনা, আমার তো মুছে ফেলছি, তোমরা দেখে নিবা। অর্থাৎ এটা 10% এর অর্ধেক হবে 0.05, যদি ওখানে 0.05 না থাকে আমরা 0.05 লিখে নিব, যদি এটা মুছে হয়ে গেছে। তো এখন আসে আমরা এটা করি, আমরা যদি এটা দ্বারা ক্যালকুলেশন করি তাহলে এখানে অনেক সংখ্যা আসবে, তবে এটা শেষ রেজাল্টটা আমি এখানে লিখতেছি 10.91% হবে, 10.91% এটা রেজাল্ট হবে। আর এদিকে ক্যালকুলেশন করলে যেটা হয় সেটা হচ্ছে যে 0.0818, এখানে হবে 0.0818। আমরা 4টা বা 5টা করে ঘর নিতে হবে, না হয় আমাদের রেজাল্ট মিলবে না। তাহলে 0.2727, তারপর আমরা এটা যোগ করে দিলে এখানে দশমিকের রেজাল্ট আসবে, সেরপরে 100 দিয়ে আমরা যদি এটা গুণ করে দিই এটা পার্সেন্টেজ চলে যাবে, 1.09 হবে এখান দিয়ে, এখানে হবে 0.109। তো এটা আমরা করলে এটা হবে যে 10.9191%। এটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল। তো আমরা আরেকবার একটু রিভিশন করে তোমাদেরকে একটু বলছি পুরো ডিটেইলস। আমরা আজকে এনওয়াই অ্যাপ্রোচের অঙ্ক করতেছি, যে অঙ্কের ভিতরে ঋণ আছে। এই তথ্যটা ডেভিড ডুরান নামক একজন বিজ্ঞানী উনি দিয়েছেন। তো উনি এই তথ্যটার নাম দিয়েছেন যে ইরিলেভেন্ট থিওরির তত্ত্ব। এখানে তিনি বলেছেন যে ঋণের পরিবর্তনে মূলধন কাঠামোতে কোনো পরিবর্তন হবে না। তারপরে এখানে এই অঙ্কগুলি করার জন্য দুটো রিকোয়ারমেন্ট, একটা হচ্ছে টোটাল ভ্যালু অফ দি ফার্ম, আর একটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল, এটা আমাদের নির্ণয় করতে হবে। তো আমরা এটা নির্ণয় করার জন্য দুটো সূত্র, একটা ভ্যালু নির্ণয়ের সূত্র, আর একটা হচ্ছে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল নির্ণয়ের সূত্র। তো এখানে ভ্যালু নির্ণয় করার জন্য যেটা বিশেষ দ্রষ্টব্য সেটা হচ্ছে যে এখানে যেহেতু দুটো ফার্ম, একটার মধ্যে ঋণ আছে আর একটার মধ্যে ঋণ নাই, তো প্রথমে ভ্যালু অফ আনলিভার্ড, অর্থাৎ যেখানে ঋণ নেই সেটার ভ্যালু আগে নির্ণয় হবে, আর ভ্যালু অফ লিভার্ড এটা এরপরে নির্ণয় হবে। এরপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটালের ক্ষেত্রে আগে পরে নাই, যে কোনোটা আগে পরে নির্ণয় করা যাবে, তবে আনলিভার্ডের ভ্যালুটা যেহেতু তাড়াতাড়ি হয় সেটা আমরা আগে নির্ণয় করে ফেলতে পারি। এরপরে আমরা লিভার্ড ফার্মের ভ্যালুটা নির্ণয় করব। এখানে বোর্ডে এই মুহূর্তে যেটা লেখা আছে এটা লিভার্ড ফার্ম বা ফ্রি ফার্মের ভ্যালু নির্ণয় করা আছে। তো মোটামুটি আমরা এইভাবে মানে এই অঙ্কগুলি করতে পারবো, এবং এগুলি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। আমি তোমাদের প্র্যাকটিস করার জন্য একটা অঙ্ক দিচ্ছি, আর এটার রেজাল্টও আমি তোমাদেরকে লিখে দিচ্ছি, যাতে তোমরা বাড়িতে প্র্যাকটিস করলে বুঝতে পারো যে তুমি অঙ্কটা পারছো কিনা। একদম হুবহু যে অঙ্ক আমি এখানে করাইছি ওরকমই, শুধু তথ্যগুলি ভিন্ন করে দিয়া আমি একটা অঙ্ক তোমাদের বাড়িতে করার জন্য দিচ্ছি। সবাই দেখো।
আমরা আগের মতো করে একদম এরকম একটা অঙ্ক দিয়েছি, তথ্য চেঞ্জ করিয়া। এখন আমরা এখানে দুটো রিকোয়ারমেন্ট যেহেতু ভ্যালু, তাহলে ভ্যালু দুইবার হবে, একবার এম ফার্মের জন্য আর একবার এন ফার্মের জন্য। তারপরে ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল দুইবার হবে। তো আমি তোমাদেরকে দুটোটা আনসার করে লিখে দিচ্ছি যাতে বাসায় করলে বুঝতে পারো যে অঙ্কটা হয়েছে কিনা। আনসারগুলোর মধ্যে প্রথমে আমরা এম ফার্মের জন্য এবং এন ফার্মের জন্য, তো আনসারের মধ্যে প্রথমে ভি বা ভ্যালুর মান, এখানে প্রথমে 7,00,000 টাকা, 7,31,000, 7,31,250, এটা হচ্ছে যে এম ফার্মের ভ্যালু। আর এন ফার্মের জন্য হবে 9,06,250, 9,06,250 এটা হচ্ছে এন ফার্মের ভ্যালু। তারপরে যে ওভারঅল কস্ট, যেটাকে আমরা কেজি দ্বারা প্রকাশ করি, সেটা হবে এই ফার্মের জন্য 20%, আর ওই ফার্মের জন্য 16.14%। এই আনসারগুলো লিখে দিলাম যাতে অঙ্কগুলি বোঝা যায় অঙ্কটা হচ্ছে কিনা। আমরা আবার রিপিট করতেছি, তোমাদের কাজ হচ্ছে যে ভ্যালু নির্ণয় করবে একবার এম ফার্মার এবং এন ফার্মের, ওভারঅল কস্ট অফ ক্যাপিটাল একবার এম ফার্ম আর একবার এন ফার্মের। আর আমরা মনে রাখবো যে এখানে যেহেতু এটার ভিতরে ট্যাক্স আছে, এনওআই অ্যাপ্রোচের এটা অঙ্ক, যদিও এখানে অ্যাপ্রোচটা লেখা নেই, এখানে আমরা লিখে দিতে পারি যে আন্ডার এনওআই অ্যাপ্রোচ। এটা আমরা এনওআই অ্যাপ্রোচের অধীনে এই অঙ্কটা করব। আগে তো এনওআই অ্যাপ্রোচ হয়েছে, আমরা তো প্রথমে স্টার্টিং আলোচনা করেছি যে আমাদের আজকে পড়াই এনওআই অ্যাপ্রোচ, নেট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। এটা পরীক্ষাতে লেখা থাকবে অবশ্য কোন অ্যাপ্রোচ অঙ্ক করতে হবে, কারণ এই অঙ্কটা আবার এনআই অ্যাপ্রোচও করা যাবে, এই একই সেম অঙ্ক। আমরা আরও কিন্তু তোমাদেরকে এই এনআই অ্যাপ্রোচও দেখাবো, যেহেতু এনআই অ্যাপ্রোচটা আগে কিছুটা আলোচনা হয়েছে, সেজন্য আজকে এনওআই অ্যাপ্রোচ করেছি এবং একটা অঙ্ক করা দিলাম, আরেকটা অঙ্ক তোমাদেরকে দেখালাম। আশা করি বাসায় প্র্যাকটিস করলে এই চ্যাপ্টারের অঙ্ক পরীক্ষাতে একদম সবসময় আসে, কোনো সময় মিস নেই। তো তোমরা আশা করি করতে পারবে। বি পার্টে একটা অঙ্ক আসবে এবং সি পার্টে একটা বড় অঙ্ক আসবে। সি পার্টে তো অবশ্যই একটা বড় অঙ্ক হবে, যেটা 10 নম্বরের, এবং বি পার্টে যে অঙ্কটা সেটা 4 নম্বরের অঙ্ক একটা হবে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং বাসায় প্র্যাকটিস করবা। তোমাদের সবার শুভকামনা করে আজকে শেষ করলাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।